জীবনে একা থাকাটা কোনো দুর্বলতা নয়, এটা একটা শক্তি, যে শক্তি তোমার সাফল্য হয়ে পৌঁছাবে একদিন। জীবনে একা থাকতে কোনোদিন ভয় করবে না, জীবনে একা বাঁচতে কোনোদিন নির্দ্বিধায় বোধ করবে না। আজকের ভিডিও ক্লাস 12-এর সেমিস্টার 3 কি নিয়ে স্যার? এমসিকিউ প্লাস প্রথম চ্যাপ্টার পিএল অ্যাপ্রোপ্রিয়েশন বা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের যা কনসেপ্ট আছে সেটা দেখব, বুঝবো এবং শিখবো। কিছু কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এমসিকিউতে ম্যাথসও দেয়, তোমরা ভালো করে জানো। আগের বছরে যদি তোমরা দেখো তাহলে 52 পাতার কোশ্চেন তোমাদের এসেছিল ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে। তাই এইবারে নো রিস্ক, ঠিক আছে? এরপরে আমাদের সবটাই করতে হবে, যে যে কনসেপ্টগুলো বুঝবো ফার্স্ট চ্যাপ্টারে, এই 7টা পার্ট তুমি যদি করে রাখো তাহলে আমি এইটুকু অ্যাসিওর করতে পারি যে তোমার পুরো চ্যাপ্টারটা হয়ে যাবে। কারণ এইখান থেকে আর গুডউইল থেকে টোটাল তোমার 15 নাম্বার আসবে, 50 মার্কস তোমাদের আসবে। তাহলে এই দুটো চ্যাপ্টার ছাড়া যাবে না, দুটো মিলিয়ে 15 মার্কস। একটা হচ্ছে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন আর একটা হচ্ছে গুডউইল। তাহলে প্রথম যে জিনিসটা স্যার সেটা করবো আমরা, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কোনটাকে বলা হয়, ফিক্সড অ্যান্ড ফ্ল্যাকচুয়েটেড ক্যাপিটাল কাকে বলা হয়, জার্নাল কি কি হতে পারে, ইন্টারেস্ট অন ক্যাপিটালের ম্যাথ বুঝবো, ইন্টারেস্ট অন ড্রয়িংস এর ম্যাথ বুঝবো, গ্যারেন্টি প্রফিট এবং পাস্ট অ্যাডজাস্টমেন্ট। এই 7টা জিনিস যে করে নেবে তার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন মাখন হয়ে যাবে। দেখো, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কখন হয়? ধরো তোমার বাবা লটারি জিতেছে, তোমার বাবা 1 লাখ টাকা লটারি জিতেছে। 1 লাখ টাকা জেতার পর তুমি ডিমান্ড করতেই পারো তোমার বাবার কাছে, বাবা আমাকে 2000 টাকা দাও না, আমি একটা বন্ধুর সাথে ঘুরে আসবো, খেয়ে আসবো। তোমার বাবা কিন্তু তোমাকে দিতে পারে, সম্ভাবনা 90%। এবার আমি বলছি, না করুক ঈশ্বরের আশীর্বাদে, তোমার বাবার 1 লাখ টাকা লস হয়ে গেছে কোথাও। তুমি চাইলে বাবা আমাকে 2000 টাকা দাও, একটু পার্টি করে আসবো। তো বাবা শিওর তোমাকে ঝাঁটা, জুতো, লাঠি যা পারবে সেটাই ছুঁড়ে মারবে। তো ব্যাপারটা হচ্ছে এইটাই যে বস আমার লাভ হলেই বাবা খুশ, আর লাভ না হলে খুশ নয়। তার মানে এটা যে আমার প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন কখন হবে? যখন আমরা ক্লাস 11-এর কনসেপ্ট বুঝতে হবে। ক্লাস 11-এ যারা পড়েনি তাদের জন্য আজকে সুবিধা। কেন? ক্লাস 11-এর কনসেপ্ট অল্প, মানে সামান্য 1% যদি মনে থাকে তাহলে তুমি বুঝে যাবে। আমরা ব্যালেন্স শিট করেছিলাম, তাহলে ব্যালেন্স শিট করার আগে কি করতাম? ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস, আর কি করতাম স্যার? আর একটা করতাম ব্যালেন্স শিট। তো এই 3টে স্টেপে আমরা ম্যাথ করতাম। আমি কি বললাম? বাবা যদি লটারি জিতে 1 লাখ টাকা তাহলে আমাকে 2000 টাকা দেবে। সেরকমই প্রফিট অ্যান্ড লসে যদি নেট প্রফিট বেরোয়, কি প্রফিট স্যার? নেট প্রফিট যদি বেরোয় তাহলে আমার কি বেরোবে স্যার? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট আমি করতে পারবো। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট আমরা করতে পারবো। নেট লস যদি বেরোয় প্রফিট অ্যান্ড লসে তাহলে কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন আমরা করতে পারবো না। তাহলে আমরা এইটুকু বুঝলাম যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কখন করতে পারবো? যদি প্রফিট অ্যান্ড লসে নেট প্রফিট থাকে। স্যার মাখন হচ্ছে। এবার পিএল আর পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের মধ্যে পার্থক্যটা কি স্যার? প্রফিট অ্যান্ড লস কোম্পানির জন্য হয়, দেখবে লেখা থাকতো এসএস এলটিডি, টিআর এলটিডি লিমিটেড। কিন্তু পিএল অ্যাপ্রোপ্রিয়েশনটা কাদের জন্য হয়? পার্টনারদের জন্য। ধরে রাখলাম পার্টনারের সালমান খান, শাহরুখ খান, দেবজিৎ, শানু আর হচ্ছে রানু। তো যাই হোক পার্টনারদের জন্য যখন হবে তখন পিএল অ্যাপ্রোপ্রিয়েশন হবে। আর যদি কোনো কোম্পানির নামে হয় বা সোল প্রপার্টিশিপ মানে এক মালিকানা ব্যবসার জন্য পিএল হবে। ঠিক আছে? তাহলে তোমাকে যদি পার্থক্য বলে তাহলে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কাদের জন্য হয় স্যার? যাদের জন্য পার্টনারদের জন্য। ঠিক আছে, বেশ এইটুকু খুব ভালোভাবে বুঝে গেছি। এবারে যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এইটাকে লিখে নাও, 7টা জিনিস। তারপরে আসছি স্যার পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ছক কি? পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ছক আমাকে বুঝতে হবে। আমরা প্রথমে জানবো নমিনাল অ্যাকাউন্টের ফর্মুলা কি স্যার? নমিনাল অ্যাকাউন্টের ফর্মুলা হচ্ছে এক্সপেন্সেস এন্ড লসেস আর ডেবিট, ইনকাম এন্ড গেইনস আর ক্রেডিট। তাহলে তোমার প্রথম প্রশ্ন, প্রথম 7 করোড় কা প্রশ্ন কি আছে? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কে কোন অ্যাকাউন্টের মধ্যে ফেলা হয়, রিয়েল, পার্সোনাল না নমিনাল? তাহলে প্রথমেই উত্তরটা হবে কি স্যার? নমিনাল অ্যাকাউন্টের মধ্যে ফেলা হয়। নমিনাল অ্যাকাউন্টের ফর্মুলা কি স্যার? নমিনাল অ্যাকাউন্টের ফর্মুলা দাদা এক্সপেন্সেস এন্ড লসেস আর ডেবিট, ইনকাম এন্ড গেইনস আর ক্রেডিট। তার মানে তোমাকে যদি বলা হয় ডেবিট সাইডের আইটেমগুলো কি, তাহলে ডেবিট সাইডের আইটেমগুলো হচ্ছে এক্সপেন্সেস, আর ক্রেডিট সাইডের গুলো কি স্যার? ক্রেডিট সাইডের গুলো সব হচ্ছে ইনকাম। তাহলে তোমাকে বলবে যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি, এক্সপেন্সেস, লসেস, ইনকাম না গেইন?
তখন তুমি বলবে এক্সপেন্সেস। বলবে পার্টনার স্যালারি, পার্টনারের স্যালারি, শুধু স্যালারি হলে কোথায় আসতো? পিএল এ। পার্টনার, আমি বলেছি যত রকমের পার্টনার আছে তারা পেলে কোথায় হবে? পিএল এ হবে, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন হবে, প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। তার মানে এইটুকু বুঝতে পারলে, পার্টনার স্যালারি, ইনটেনশন ক্যাপিটাল, পার্টনার কমিশন, রিজার্ভ, রিজার্ভটা কেউ পায় না, কোনো পার্টনার পায় না, রিজার্ভটা রাখা হয়। আর লাস্টে কি হয়? প্রফিটটা ডিস্ট্রিবিউট হয়। আর বাই দিকে বা ক্রেডিট দিকে দুটো আইটেম আছে, একটা হচ্ছে বাই নেট প্রফিট, আর একটা আছে কি? বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস। ঠিক আছে, এইগুলো সবকে পাচ্ছে পার্টনার। নেট প্রফিটটা শুধুমাত্র ডাইরেক্ট লিখবো। আমি বলেছিলাম না পিএল এ আমাদের প্রফিট অ্যান্ড লসে নেট প্রফিট হতো। আমাদের প্রফিট অ্যান্ড লসে মনে রাখবে, আমাদের প্রফিট অ্যান্ড লস যখন আমরা করতাম তখন আমরা এই সাইডে নেট প্রফিট লিখতাম, টু নেট প্রফিট। যে ব্যালেন্সটা বেরোতো প্রফিট অ্যান্ড লসে সেটা টু নেট প্রফিট বলে লিখতাম। ওই নেট প্রফিটটাই এখানে আসছে, মানে বাহুবলী মারা যাওয়ার পরে অমরেন্দ্র বাহুবলী আসছে। এবার এর অনেক নাম আছে, যখন অ্যান্সারটা বেরোবে তার অনেক নাম আছে। কি কি নাম আছে? নাম বলতে দেখো, এখানে বলা হয় টু প্রফিট ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা বলা হয়। আবার কেউ লেখে ডিভিজিবল প্রফিট, ডিভিজিবল প্রফিট, কেউ লেখে বাই ডিস্ট্রিবিউট প্রফিট, ডিস্ট্রিবিউট প্রফিট। আবার কেউ লেখে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট। এই পার্টনার্স ক্যাপিটাল বা কারেন্ট কখন বসে, ক্যাপিটাল কখন বসবে, কারেন্ট কখন বসবে, সেটাও একটা বিষয় আছে বোঝার। আরে চাপ নেবে না জীবনে, পার্টনার্স ক্যাপিটালও বসতে পারে, পার্টনার্স কারেন্টও বসতে পারে, কখন বুঝবে। এই প্রফিটটাকে অনেকভাবে বলা হয়, প্রফিট, ডিভিজিবল প্রফিট, ডিস্ট্রিবিউট প্রফিট, পার্টনার্স ক্যাপিটাল বা পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। এরপরে আমরা জানবো যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনটা কোন পার্টনারশিপ অ্যাক্টের মধ্যে আছে। দেখো এইটা লেখা আছে, এটা মেনশন করা আছে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্টের মধ্যে। কোন অ্যাক্টের মধ্যে? ইন্ডিয়ান পার্টনারশিপ, ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 এর মধ্যে এই জিনিসটা মেনশন আছে, পার্টনারশিপ অনুযায়ী পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করতে হবে। এরপরে আমাদেরকে আরেকটু জিনিস জানতে হবে যেগুলো থিওরির জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে যে মিনিমাম মেম্বার কতজন হতে হবে? মিনিমাম মেম্বার হতে হবে 2 জন। আর ম্যাক্সিমাম মেম্বার হতে হবে 50 জন, 50 মেম্বার। ঠিক আছে, এরপরে যদি বলে 2013 আগে কতগুলো ছিল? 2013 আগে ম্যাক্সিমাম ছিল 100 জন, আর 2013 পরে 2013 কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী আমাদের কতগুলো হয়ে গেছে দাদা? আমাদের হয়ে গেছে হচ্ছে 50টা মেম্বার ম্যাক্সিমাম। আবার আগে কত ছিল? আগে ম্যাক্সিমাম ছিল 100টা মেম্বার, কিন্তু আমরা কারেন্ট অনুযায়ী যদি ধরি তাহলে আমাদের 50টা হচ্ছে ম্যাক্সিমাম মেম্বার। এবারে যদি বলা হয় যে মিনিমাম পার্টনার কতজন থাকবে? পার্টনার আগেরটাতে মেম্বার বললাম, এবার বলবো মিনিমাম পার্টনার। মিনিমাম পার্টনার কত? মিনিমাম পার্টনার হচ্ছে 2। ম্যাক্সিমাম পার্টনার, ম্যাক্সিমাম পার্টনার জেনারেল বিজনেসের জন্য, মানে সাধারণ ব্যবসার জন্য, জেনারেল বিজনেসের জন্য 20, আর হচ্ছে ব্যাংকিং এর জন্য, ব্যাংকিং ব্যবসার জন্য, ব্যাংকিং পার্টনারশিপের জন্য সেটা হচ্ছে 10 জন পার্টনার। এটা পার্টনার, হ্যাঁ ভালো করে বুঝবে, এটা পার্টনার, ওটা মেম্বার ছিল। ক্লিয়ার? এটা খুব ভালো করে বুঝবে। পার্টনারশিপ অ্যাক্ট মিনিমাম মেম্বার 2 জন, ম্যাক্সিমাম মেম্বার 50 জন। 2013 কোম্পানিজ অ্যাক্ট আগে ছিল 100 জন মেম্বার, এখন হয়েছে 50 জন। তাহলে আমরা এখন জানবো 50টাই। মিনিমাম পার্টনার কত? 2 জন। আর ম্যাক্সিমাম পার্টনার জেনারেল বিজনেসের জন্য 20টা, আর ব্যাংকিং এর জন্য কটা? 10টা। এবার দেখো আরেকটা জিনিস তোমাদেরকে মাখন জিনিস বোঝাবো, এগুলো থেকে এমসিকিউ খুব আসে। এলএলপি বলতে পারে, এলএলপির ফুল ফর্ম কি? এলএলপির ফুল ফর্ম হচ্ছে লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ। লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ যেটা 2008 এর মধ্যে স্যাংশন হয়েছিল। এটা মানে কি? এটা একটা সেপারেট লিগ্যাল এন্টিটি। যেমন পার্টনারশিপ অ্যাক্ট 1932, এটা পার্টনারদের হতো, ধরো রাম, শ্যাম, দেব, জিৎ, ঠিক আছে, সোনু, মনু, এদের নাম হতো। কিন্তু এলএলপি কি? সোনু মনু একটা ব্যবসা করছে, সেটা হচ্ছে বসুন্ধরা, বসুন্ধরা কোম্পানি লিমিটেড বা বসুন্ধরা এলটিডি লিমিটেড, বসুন্ধরা প্রাইভেট লিমিটেড। দুজন মিলে যে ব্যবসাটা করছে সেই ব্যবসার নাম আছে একটা, সেই একটা আলাদা ব্যক্তি, মানে ব্যবসাটাকে একটা আলাদা সন্তান হিসেবে তারা ট্রিটমেন্ট করবে, সেটাকে বলা হচ্ছে সেপারেট লিগ্যাল এন্টিটি। মানে পার্টনার আলাদা, পার্টনাররা মিলে একটা সংগঠন তৈরি করছে বা একটা ব্যবসা তৈরি করছে, সেই ব্যবসার একটা নাম দিয়েছে, সেই ব্যবসাটাকে বলা হয় সেপারেট লিগ্যাল এন্টিটি। তারা নিজেদের মধ্যে রাখছে না, ওটা ব্যবসার একটা আলাদা এন্টিটি করছে। ঠিক আছে? পারপেচুয়াল এক্সিস্টেন্স মানে হচ্ছে স্যার
ওরা যদি না থাকে ওদের সন্তান বা ওদের উত্তরাধিকারী যারা আছে তারা যেন ব্যবসা চালাতে পারে, তাহলে পারপেচুয়াল এক্সিস্টেন্স থাকবে, মানে নেক্সট জেনারেশন তারা যেন পায়। এটা কি ক্রিয়েটেড বাই ল, ক্রিয়েটেড বাই ল। রেজিস্ট্রেশন করতে হবে কম্পালসারি, মানে একদম তোমাকে কম্পালসারি রেজিস্ট্রেশন করতেই হবে। মানে আমি যদি বলি রাম আর শ্যাম বা সোনু আর মনু ব্যবসাটা করছে, নাম দিয়েছে বসুন্ধরা কোম্পানিটার, তাহলে রেজিস্ট্রেশনটা যেন কম্পালসারি হয়। কিন্তু পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ক্ষেত্রে এটা খুব ভালো করে মাথায় রাখবে, পার্টনারশিপ অ্যাক্টের ক্ষেত্রে তোমার রেজিস্ট্রেশন তুমি রেজিস্ট্রেশন করতেও পারো নাও করতে পারো, রেজিস্ট্রেশন ইজ অপশনাল। রেজিস্ট্রেশন কি চাই স্যার? রেজিস্ট্রেশন বলছে অপশনাল, অপশনাল মানে করতেও পারো নাও করতে পারো, অপশনাল। যেহেতু তাদের কোনো সেপারেট লিগ্যাল এন্টিটি নেই, দুজনের নাম দিয়েই করা হচ্ছে, তার মানে অপশনাল। আর এই এলএলপির ক্ষেত্রে কি রেজিস্ট্রেশনটা কি কম্পালসারি, একদম তোমাকে করতেই হবে। আগের বারে মানে পার্টনারশিপ অ্যাক্টে লাইবিলিটি হচ্ছিল আনলিমিটেড লাইবিলিটি, মানে তোমার যদি লস হয়ে যায় ভাই, তোমার ঘরের গয়না বিক্রি করে তোমাকে শোধ করতে হবে। কিন্তু এলএলপি তে কি লিমিটেড লাইবিলিটি, তাহলে লাইবিলিটি কি মানে দেনা লিমিটেড থাকবে, ঠিক আছে। এখানে মিনিমাম মেম্বার কতজন হতে হবে? 2 জন, আর ম্যাক্সিমাম নো লিমিট। আনলিমিটেড নো লিমিট, ম্যাক্সিমাম মেম্বারের কোনো লিমিটেশন নেই এলএলপির ক্ষেত্রে। তাহলে এই জিনিসটা এলএলপির ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু ভালোভাবে মাথার মধ্যে রাখবে।